নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আর আলোচ্য বিষয় বিশুদ্ধ রাজনীতি। রাজনীতি নিয়েই আমরা আলোচনা করব, তবে আলোচনাটি কিন্তু শিক্ষামূলক এবং কেউ এই আলোচনায় যদি রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করেন সেটা তার ব্যক্তিগত দুর্বলতা হিসেবেই বিবেচনা করতে হবে। বিষয়টি হলো, বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন কেন্দ্রে হোরারি করে দেখার চেষ্টা করছি এই কেন্দ্রে কোন প্রার্থী জয়লাভ করতে পারে। সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে আমরা এই হোরারি অ্যাস্ট্রোলজি প্রয়োগ করছি এবং এই যারা ভোটে দাঁড়িয়েছেন বা যারা বিভিন্ন কেন্দ্রে প্রার্থী, বেসিক্যালি আমাদের তাদের সম্পর্কে বিশেষ কোনো তথ্য নেই, না তাদের ডেট অফ বার্থ আছে, না আছে তাদের টাইম অফ বার্থ, কিন্তু প্রশ্ন জ্যোতিষের সাপেক্ষে এই বিচার অবশ্যই করা পসিবল এবং বেশ কিছুটা এই বিচারের কিন্তু অথেন্টিসিটিও রয়েছে। সেই প্রশ্ন জ্যোতিষের সাপেক্ষেই আমরা বিচার করার চেষ্টা করছি। এরকম নয় যে প্রত্যেকটা বিচার মিলবেই, কিন্তু এই বিচারগুলো মিলবার সম্ভাবনা তো অবশ্যই রয়েছে। আর আমরাও দেখব কতটা মিলল এবং কেন বা কোথায় আমাদের ক্যালকুলেশনে ভুল হলো। যাই হোক, আজকে আমরা আলোচনা করব কসবা বিধানসভা কেন্দ্র নিয়ে, যেখানে তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান এবং বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, বামপন্থী একজন রয়েছেন দীপু দাস। আমরা মূলত এই প্রথম দুজন অর্থাৎ জাভেদ খান টিএমসি এবং সন্দীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি, এদের মধ্যে লড়াই কেমন চলতে পারে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। 5ই এপ্রিল 2026 9:57:37 সকাল কলকাতায় বসে হচ্ছে আমাদের আলোচনা। লগ্ন এসেছে মিথুন এবং মৃগশীর্ষ নক্ষত্রের চতুর্থ চরণ। এই কেন্দ্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু এলাকায় অশান্তি ফেস করতে হচ্ছে, কারণ দশম ভাব, মিথুন লগ্ন সাপেক্ষে দশম ভাব, যেটা ইন্ডিকেট করে পাওয়ার, অথরিটি, ক্ষমতা, এই সমস্ত বিষয়গুলি, ভোট, রাজনীতি, এই সমস্ত বিষয় 10th হাউস থেকে বিচার করা হয়। সেখানে কিন্তু রবি, মঙ্গল এবং শনি অবস্থান করে রয়েছে। শনি মঙ্গল কম্বিনেশন তো অবশ্যই পরিবর্তনকে ইন্ডিকেট করে, তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্ডিভিজুয়ালি শনিদেব তিনি কিন্তু পুরনো জিনিসকেই ধরে রাখা পছন্দ করেন। বেশ কিছুটা অর্থোডক্স নেচার ইন্ডিকেট করেন এই শনিদেব। যাই হোক, লগ্নে রয়েছে বৃহস্পতি, ফলে বর্তমান শাসক দল যারা এই মুহূর্তে কসবা কেন্দ্রে রয়েছেন ক্ষমতায়, তাদের পাল্লা কিন্তু নর্মাল জন্মকুণ্ডলী অনুযায়ী বেশ ভারী, এটা আমাদের খেয়াল রাখতেই হবে। তবে আমরা মূল আলোচনা করব দ্রেক্কান কুণ্ডলী থেকে নির্ধারিত লগ্নের ওপরে, এবং সেই লগ্ন সাপেক্ষে নবাংশ, দশাংশ, D60 কুণ্ডলী আমরা দেখব, সর্বাষ্টক বর্গ আমরা দেখব, তার সঙ্গে সঙ্গে দশা নিরীক্ষণ এটাও কিন্তু আমরা করব। এই মুহূর্তে আমরা চলে এসেছি দ্রেক্কান কুণ্ডলীতে। দ্রেক্কান কুণ্ডলীতে লগ্ন হলো মিথুন, প্রথম লগ্ন মিথুন, তার মানে তৃণমূল প্রার্থী জাভেদ খান তাকে কিন্তু আমরা মিথুন লগ্নেই রাখবো। আর বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায় তাকে আমরা ধরব সিংহ লগ্ন। তৃতীয় প্রার্থী বামফ্রন্টের প্রার্থী দীপু দাস, তার ক্ষেত্রে আমরা ধরব তুলা, তুলা তার লগ্ন হিসেবে বিবেচিত হবে। এবং পুরো বিচারে আমরা তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে মিথুন লগ্ন, বিজেপি প্রার্থীর ক্ষেত্রে সিংহ লগ্ন এবং বামপন্থী প্রার্থীর ক্ষেত্রে তুলা লগ্ন, এটা ধরেই কিন্তু বিচার করব। যাই হোক, যদি আমরা দ্রেক্কান বা অংশ কুণ্ডলী বিচার করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, এটা খেয়াল রাখতে হবে। আর দলীয় অন্তর্দ্বন্দ্ব, সন্তুষ্টির অভাব এবং ভরসার অভাব, এইটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে সবচেয়ে বড় নেগেটিভিটি হতে চলেছে। তথাপি এই ক্ষেত্রে মিথুনে তুঙ্গ রাহু রয়েছে, এই তুঙ্গ রাহুর কারণে বিশেষভাবে জয়লাভ করবার একটা সুযোগ, এটা কিন্তু অবশ্যই তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে কার্যকরী হতে পারে। এবং এখানে বিভিন্ন ভোট কেন্দ্রে বেশ কিছু অনীতিগ্রস্ত কার্যকলাপ সেগুলো পরিলক্ষিত করা যেতে পারে। সাধারণ মানুষ কিন্তু ফেস করবেন, প্রত্যেকটি মানুষকে তাই সাবধানে থাকতে হবে। যাই হোক, আমরা চলে আসব প্রথম নির্দেশক কুণ্ডলী অর্থাৎ D9 কুণ্ডলীতে, নবাংশ কুণ্ডলীতে। নবাংশ কুণ্ডলীতে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে এবং চন্দ্র সে কিন্তু তুঙ্গ হয়েছে, ফলে এখানে নিজ ভঙ্গ একটি যোগ তৈরি হয়েছে। এছাড়াও নবাংশ কুণ্ডলীতে রবি এবং শুক্র পরস্পর বিপরীতে বসে রয়েছে, শনি এবং বৃহস্পতি তারাও কিন্তু পরস্পর বিপরীতে বসে রয়েছে। মিথুন লগ্ন সাপেক্ষে যদি আমরা দেখি, বুধ কিন্তু দ্বাদশে চলে গেছে এবং চন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে, ফলে জনসমর্থন একটা ভালোভাবেই তৃণমূল প্রার্থী প্রাপ্ত হচ্ছেন। অন্যদিকে বিজেপি প্রার্থী যাকে নির্দেশ করবে সিংহ লগ্ন, লগ্ন অধিপতি রবি তিনি কিন্তু ষষ্ঠে গিয়ে বসেছেন এবং রাহু সেখানে যুক্ত হয়েছে, ফলে নবাংশ কুণ্ডলীর বিষয়ে তৃণমূল প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছেন।
অন্যদিকে বামপন্থী প্রার্থী দীপু দাস, তার লগ্ন হলো তুলা, সেখানে শনি বসে রয়েছে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে একটা ভালো রকম ভোট তিনি কিন্তু প্রাপ্ত হবেন। জিতুন বা না জিতুন সেটা আলাদা কথা, কিন্তু একটা ভালো সাপোর্ট, জনসমর্থন এটা কিন্তু তার দিকে যাবে। ফলে ভোট কাটাকাটির ভোটে এখানে কিন্তু দীপু দাস একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারেন। এই বিষয়ে কিন্তু বিজেপি এবং তৃণমূল দুপক্ষকেই অত্যন্ত সচেতন হতে হবে। জনগণের বেশ বড় একটা অংশ তারা কিন্তু আবার বামপন্থাকে ফিরিয়ে আনার একটা স্বপ্ন দেখছেন। এইটা কিন্তু কসবাতেও প্রতিফলিত হবে, এটা দেখতে পাওয়া যাবে। যাই হোক, নবাংশ কুণ্ডলিতে বিজেপি প্রার্থী তিনি কিন্তু নেগেটিভ হলেন এবং তার ক্ষেত্রে যোগ কারক গ্রহ মঙ্গল তিনি কিন্তু দ্বাদশে গেলেন। যদিও এটাও আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর নয়, আমরা এবার দেখব দশাংশ কুণ্ডলী কি বলছে। দশাংশ কুণ্ডলিতে রবি অবস্থান করে রয়েছে মিথুনে, রবি, চন্দ্র এবং রাহু। জনসমর্থন এটা কিন্তু তৃণমূলের দিকেই যাচ্ছে। বিজেপি প্রার্থী কিন্তু এখানে বেশ কিছুটা চাপেই রয়েছেন, তবে কিছু সাপোর্ট এটাও কিন্তু পাওয়া যাবে। কসবা কেন্দ্রে খেয়াল রাখতে হবে, শুক্র দশাংশ কুণ্ডলিতে সিংহে রয়েছে, ফলে এই ক্ষেত্রে যারা চাকুরিজীবী মানুষ তাদের একটা বড় সাপোর্ট বিজেপি প্রার্থীর দিকে আসছে। এবং এই ক্ষেত্রে দলগত আভ্যন্তরীণ শত্রুতা, মূলত তৃণমূলের দলগত আভ্যন্তরীণ শত্রুতা, এটাও বিজেপির ফরে যাবে। তবে এক্ষেত্রে দশাংশ কুণ্ডলী এটাও কিন্তু অবশ্যই তৃণমূলের পক্ষেই যাচ্ছে। রবি, চন্দ্র, রাহু কম্বিনেশন এটা কিন্তু একটা কঠিন কম্বিনেশন। এখানে বিভিন্নভাবে জয়লাভ করবার একটা প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। একদম সোজা পথে না হলেও তৃণমূল প্রার্থীর জিতবার সম্ভাবনা বেশি, যেহেতু বারবার রাহুকে আমরা কানেক্ট করতে পারছি। তার মানে এখানে কিছু প্রেশার, এখানে কিছু অশান্তি যেগুলো ভোটকে প্রভাবিত করবে সেটা ঘটতে পারে। তাই সাধারণ মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে, খেয়াল রাখতে হবে যে নেতা বা মন্ত্রী যারা হবেন তারা তো আজকে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন, কিন্তু কালকে সমস্ত কাজের জন্য আপনাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। আজকে তার প্রয়োজন, তিনি ঘরে এসে কলপাম করে জল তুলে দিচ্ছেন, তিনি পারলে মানুষকে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিচ্ছেন, কিন্তু কালকে অর্থাৎ ভোটে জিতে যাওয়ার পরে যিনিই ভোটে জিতবেন তার একই রূপ আমরা দেখতে পাবো। একটা কথা আছে, লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, আর পদে যে যায় সেই হয় রাজা। যাই হোক না কেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। নেতা, মন্ত্রী, ক্ষমতা এগুলো তো আছেই, তাতে সাধারণ মানুষ কেন পিষ্ট হবেন? তাই সাধারণ মানুষ সচেতন থাকুন, নিজের ভোট সঠিক জায়গায় দিন, নিজের শরীরকে বাঁচিয়ে, নিজের মনকে বাঁচিয়ে, নিজেকে ভালো রেখে যেভাবে হোক নিজেকে ভালো রাখার দিকে গুরুত্ব দিন। চলে এসেছি আমরা আমাদের আলটিমেট ডিসাইডিং ফ্যাক্টর D60 কুণ্ডলিতে। মিথুন লগ্ন সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি তার উপরে বুধের দৃষ্টি রয়েছে। মিথুনের দ্বাদশে শুক্রের অবস্থান, দশমে কিন্তু রাহু। আর এই ক্ষেত্রে সিংহ থেকে যদি আমরা দেখি, সিংহের ওপরে শনি এবং চন্দ্রের দৃষ্টি রয়েছে, ফলে সিংহ রাশি যেটাকে আমরা বিজেপি প্রার্থীর জন্য লগ্ন হিসেবে ট্রিট করেছি সেটি কিন্তু দুর্বল হয়েছে। অন্যদিকে মিথুন সে কিন্তু অনেকটাই সবল। তাই D60 কুণ্ডলী থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের জেতার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কসবা কেন্দ্রে জ্যোতিষ গণনায় তৃণমূল প্রার্থীর জয়ের সম্ভাবনা বেড়েছে। এরপরে আমরা চলে আসবো একটি অদ্ভুত কুণ্ডলিতে, জ্যোতিষের এক রহস্য বলা যেতে পারে, যেটি হলো সর্বাষ্টক বর্গ। আমি বারবার দেখেছি এই রহস্যময় সর্বাষ্টক বর্গ কুণ্ডলী বারবার অবাক করে। যাই হোক, সর্বাষ্টক বর্গ কুণ্ডলিতে 29 পয়েন্ট এটি গেছে মিথুন রাশির দিকে, সিংহ রাশির দিকে 27 পয়েন্ট, আর তুলা রাশির দিকেও 27 পয়েন্ট। ফলে বিজেপি এবং বাম এদের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকার প্রবণতা এটা বেশি। যদি এক্ষেত্রে কোনো আভ্যন্তরীণ জোট বা আভ্যন্তরীণ কোনো সমঝোতা না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে পাবো যে তৃণমূল কংগ্রেস এরা জিতছে। বেশ কিছু ক্ষেত্রে ভোটের রাজনৈতিক ইকুয়েশন পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। সেরকম হলেও তৃণমূল প্রার্থীরই কিন্তু জিতবার সম্ভাবনা এখানে বেশি। প্রথমেই বলি, বয়স্ক মানুষজন তারা কিন্তু তৃণমূলকে বিশালভাবে সাপোর্ট করবে না, বরঞ্চ বয়স্ক মানুষদের ভোট বিজেপি এবং সিপিএম তারা অনেকটাই বেশি পাবেন। অন্যদিকে মাঝবয়সী মহিলা বা মাঝবয়সী পুরুষ যাদের বয়স মোটামুটি 40 থেকে 60-এর মধ্যে বা 40 থেকে 55-র মধ্যে বলা যেতে পারে, তাদের সবচেয়ে বড় অংশের ভোট এটা কিন্তু তৃণমূল কংগ্রেস পাচ্ছে। সেখানে বিজেপি এবং সিপিএম তারা কিন্তু অনেকটাই পিছিয়ে। ইয়ং জেনারেশনের ভোট পেতেও কিন্তু তৃণমূল প্রার্থীরাই সাকসেসফুল হচ্ছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ক্ষেত্রে 4 পয়েন্ট, সিংহের ক্ষেত্রে 3 অর্থাৎ বিজেপি প্রার্থী 3 এবং বামপন্থী প্রার্থী 2। তার মানে ইয়ং জেনারেশনের ভোট এটা কিন্তু সিপিএম প্রার্থী যথেষ্টই কম পাচ্ছেন। ক্ষমতাশালী লোকজন, দলের মধ্যেকার মানুষজন, একদম পাওয়ারফুল লোকজন, বিজনেসম্যান, এদের ভোট এটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে বেশি আসছে। কিন্তু তার থেকেও বড় কথা, এই অংশটার ভোটের সাপোর্ট
এটা কিন্তু বামপন্থী জোটের দিকে যেতে পারে। একটা পরীক্ষা করে দেখি, একটা এখানে ভোট দিয়ে দেখি, এরকম একটা মানসিকতা ওই মুহূর্তে বহু মানুষের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। যারা একদম নতুন ভোটার, একদম নতুন ভোটাধিকার পেয়েছেন, তাদের মধ্যেও কিন্তু তৃণমূলের প্রতি একটা আগ্রহ দেখতে পাওয়া যাবে। যেভাবেই হোক, যে কারণেই হোক, তৃণমূল কংগ্রেসের প্রতি একটা ভালোবাসা সেটা দেখতে পাওয়া যাবে। কম বয়সী মহিলা ভোটারদের ভোট, এটা কিন্তু বিজেপির দিকে অনেক বেশি যাচ্ছে। এই একদম নতুন ভোটার হয়েছেন, যাদের বয়স মোটামুটি 18 থেকে 25-এর মধ্যে মহিলা ভোটার, তাদের একটা বড় অংশের ভোট এটা কিন্তু বিজেপির দিকে যাবে এবং এই ভোটটাও একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। যদিও আলটিমেটলি আমরা বলবো ডি60 কুণ্ডলী অনুযায়ীও তৃণমূল প্রার্থীর জিতবার সম্ভাবনা সবচেয়ে বেশি। চলে আসবো আমরা বিংশোত্তরী দশা প্রসঙ্গে, এবং বিংশোত্তরী দশায় আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতির দশা, কেতুর অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তর দশা এবং শনির সূক্ষ্ম দশা। কসবায় ভোটের সময় সূক্ষ্ম দশা এটা কিন্তু পাল্টাবে, তবে পাল্টালেও আলটিমেটলি শনির এই সূক্ষ্ম দশা এটা অবশ্যই মিথুন রাশির জন্য শুভ, কারণ শনি হলো মিথুন এবং তুলার জন্য যোগকারক গ্রহ। মিথুনের জন্য নবমপতি আর তুলার জন্য এই শনিদেব তিনি কিন্তু চতুর্থপতি, পঞ্চমপতি। কিন্তু সিংহের জন্য অর্থাৎ বিজেপি প্রার্থীর জন্য বর্তমান দশা এটা কিন্তু ম্যাক্সিমামটাই নেগেটিভ। মিথুনের ক্ষেত্রে অর্থাৎ তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে পজিটিভিটি বেশি। যাই হোক না কেন, আমরা অপেক্ষা করব রেজাল্টের, এবং রেজাল্ট কতটা মিললেও সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব, এবং তারই সঙ্গে সঙ্গে কোথায় মিলল না, কেন মিলল না, সেটাও আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এবার আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কোন প্রার্থীর কোন ধরনের রেমেডি ইউজ করা উচিত। প্রথমেই বলি, তৃণমূল প্রার্থী তারা কবচ, মা তারার স্তোত্র, তারা হবন ইত্যাদি আপনি করতে পারেন, এবং এই ক্ষেত্রে এই কবচ হবন এটা আপনাকে হিউজ পাওয়ার দেবে। হিউজ পাওয়ার মানে হিউজ পাওয়ার দেবে আপনাকে এগিয়ে যাওয়ার পথে, আপনার জয়লাভের পথকে আরও সুপ্রশস্ত করে তুলবে। তারই সঙ্গে সঙ্গে সূর্যদেবের আরাধনা করতে হবে। বামপন্থী প্রার্থী আপনাকে ভগবান শিবের আরাধনা করতে হবে, এবং শিবের নটরাজ রূপ এর একটা লকেট এটাও আপনি ধারণ করতে পারেন। সেই সঙ্গে মা বগলামুখীর আরাধনা এবং কবচ পাঠ সেটা আপনার জন্য শুভ, ধারণ করতে পারেন মা বগলামুখীর কবচ। আর বিজেপি প্রার্থী সন্দীপ বন্দ্যোপাধ্যায়, তাকে করতে হবে মা ধূমাবতীর আরাধনা, কেতু হবন বা কেতু কবচ, এটা আপনার জন্য ভীষণ ভীষণ সাপোর্টিভ। আর আপনার নির্বাচনী ক্ষেত্র, আপনার নির্বাচনী এলাকা, সেখানকার বয়স্ক নাগরিক, তাদেরকে কিন্তু সাপোর্ট করার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। যাই হোক, আমরা একটি জ্যোতিষ ভিত্তিক পরিসংখ্যান উপস্থিত করবার চেষ্টা করলাম, যেটি সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষ বা হোরারি জ্যোতিষের উপর নির্ভরশীল, এবং এই হোরারি জ্যোতিষের কার্যকারিতা সম্পর্কে আমার কিন্তু কোনো সন্দেহ, কোনো সংশয় নেই। যাই হোক, সুস্থভাবে নিজের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে নিজের ভোট চিন্তাশীলভাবে সঠিক জায়গায় দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক প্রার্থীর জন্য রইল মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ। জয় মা আদিশক্তি। নমস্কার।